মনে হচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিবি আর এনসিবি মানে অন্তর্বর্তীকালীন সরকার। সারজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো, পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। ওর বাবাও আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? তাকে নিয়ে এই কথা যে বলতে পারে, ওর সত্যিকারই একটা জীবিত মোস্তাক, এবং এই মোস্তাকের কোনো বিকল্প না। এইটা হচ্ছে সারজিদ আলম। এবং আমি অবাক হয়ে যাই যে এরা সময় সময় এ কোর্ট অবমাননা করতেছে, আদালত অবমাননা করতেছে, যা ইচ্ছে তাই বলতেছে। এরা আসলে কি যে মনে করতেছে এক একজনকে, আমার অবাক লাগে। আমি সবসময় মনে হচ্ছে কয়েকদিন পর্যন্ত যে আমরা তো এই জাতি মৃত্যু মোস্তাককে দেখে না, সেই মৃত্যু মোস্তাককে না দেখলে আর একজন মোস্তাক এখন আছে, সে হচ্ছে জীবিত মোস্তাক, সে হচ্ছে আপনার সারজিদ আলম। যে সারজিদ আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো, পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, যখন ও ছাত্রলীগ করতো, ওর বাবাও আওয়ামী লীগ করতো। এখন এই এনসিবি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় ওই প্রস্রাব করে দেয়, ওর উপর হাগু করে দেয়। এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই বাংলাদেশে এই জীবিত মোস্তাক আমি একজন পেয়েছি, যে এত কিভাবে থাকে, যে যার সাথে এতদিন তার গুণগান গাইলো। বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? সে তো নেই। তাকে নিয়ে এই কথা যে বলতে পারে, ওর সত্যিকারই একটা একেবারে জীবিত মোস্তাক, এবং এই মোস্তাকের কোনো বিকল্প না। এইটা হচ্ছে সারজিদ আলম। আমি তাই স্পষ্টভাবে বলতে চাই, এই সরকারের উচিত হবে এগুলোকে আগাছা পরগাছা বেচে দুর্নীতিবাজ যারা এই অবৈধ সম্পদ অর্জন করতেছে, যারা এখন তাদের এপিএসদের নিষেধাজ্ঞা দেবে শেখ হাসিনার লোকদের, যে তারা বিমানদের থেকে ওখান থেকে যেতে পারবে না বিমানবন্দরে, অথচ এদেরকে কেন যায়? এইগুলো তাদেরকে তুলে আনতে হবে। আমি মনে করি যে এই কাজটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন। এবং আমার কাছে অবাক হয় যে আপনি চিন্তা করেন, এক লোক বলতেছে ভাই আমার ছেলেটাকে বিয়ে করাবো, একটা বিয়ে করাবেন, তো আমরা পাত্রী দেখি, তা বলছে যে ছেলের করে কি, বলে যে ও তো ছোট, বয়স কত, কায় 1 বছর। 1 বছর বয়সে যদি সে চিন্তা করে বিয়ে করাবে, সেটা তো অনেক দূরের কথা। এই আমাদের ইউনূস সাহেব একটু ভুল করে ফেলেছে। এনসিপি এরা হলে এখন বাচ্চা, তাদেরকে নিয়ে যদি বিয়ে করাতে চায় 1 বছরেরটা 20 বছরের পরের চিন্তা করে, এইটা তো আসলে সম্ভব না। কখন ওরা যোগ্য হবে, কখন পপুলার হবে, এই সমস্ত বিভিন্ন রকমের শর্ত দিয়ে এইটা করবে ওইটা করবে, এবং এই আন্দোলন যে পাতানো, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি, স্যালুট দিই, বিশ্বে সম্মান করে। এবং ইতিমধ্যে বিশ্বে যারা প্রভাবশালী বা খ্যাতিমান রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ, অভিভাবক, তারা কিন্তু অবশ্যই সেখানে দেখা গেছে তার মধ্যে ডক্টর ইউনূসের নাম আছে। আমরা মনে করি ইউনূস সাহেব সেই কাজটা করবে, এটাই আমার আশা ভরসা, এবং ওনাকে আহ্বান জানাবো আপনি সঠিক সময়ে সঠিক কাজ করে দ্রুত কিছু সংস্কার করে নির্বাচন দিন। গতকালকে আমরা দেখেছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 3টি দলকে ডেকেছে। তবে একটা ভালো খবর যে প্রথমেই বিএনপিকে ডেকেছে, কারণ বিএনপি হলে সর্ববৃহৎ দল। এরপর আপনারা দেখেছেন বর্তমানে অনিবন্ধিত দল জামাতকেও ডেকেছে, আবার অনিবন্ধিত দল এনসিপিকেও ডেকেছে। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূসকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। মাননীয় উপদেষ্টা উনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব। বাংলাদেশের 46টি নিবন্ধিত দল আছে, এই নিবন্ধিত দলকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এরপর 100 আছে অনিবন্ধিত দল, তাদের গুরুত্ব সেইভাবে দিই। কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না যে কেন যেন সব কিছু নিয়ে উনি এনসিপিকেই সব কিছু করতেছে। মনে হচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিবি আর এনসিবি মানে অন্তর্বর্তীকালীন সরকার। নতুবা এই যে বিষয়টা আপনি দেখেন যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চায়, সেটা কাকে বলল? যাকে বলল নাহিদ সাহেবকে। বলার সাথে সাথে তার সাথে কোলাকুলির ছবি এসে পোস্ট করলো, পরে সে সাক্ষাৎকার দিচ্ছে। তাদের যারা সবাই একেবারে মনে হচ্ছে একটা গুজবের মতো সব জায়গায় একেবারে ছড়াই দিচ্ছে। এই জিনিসটাও তো সঠিক না। উনি হচ্ছে একটা সাংবিধানিক পোস্টের সর্বোচ্চ পদে আছেন, প্রধান উপদেষ্টা। ওনার কি সুবিধা অসুবিধা, কি করবেন না করবেন, ওনার এই যে তথ্য সচিব আছেন উনি বলতে পারেন, এবং বা ওনার প্রেস সচিব বলতে পারেন। এইভাবে কিন্তু বলা যায়। আপনারা দেখেছেন বিএনপি স্পষ্টভাবে বলেছেন যে আমরা আপনার পদত্যাগ চাচ্ছি না, আপনি থাকবেন। আপনি যদি পদত্যাগ করেন
তাহলে আপনি হেরে গেলেন, আর হেরে গেলে মানে বাংলাদেশ হেরে গেল, এবং আপনি একটা কলঙ্কিত অধ্যায়। কেন আপনার উঁচু মাথা নিচু হবে? বরঞ্চ আপনার মধ্যে যে আমাদের এই আগাছা টাগাছা আমরা লক্ষ্য করেছি, সেই আগাছাগুলোকে আপনার বাদ দিতে হবে। সেইখানে বলা হয়েছে যে ছাত্র প্রতিনিধি 2 জনকে বাদ দিতে হবে, এবং আর একজন উপদেষ্টা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, একটা পরকীয় ঘটনা নিয়ে একজন আত্মহত্যা করেছিল স্বামী, সেই মামলায় উনি বাঁচবে এই জন্য 20 বছর সে পালিয়ে রয়েছে। তাকে এনে তার মাধ্যমে আজকে বিভিন্ন ধরনের বাংলাদেশের যাতে সার্বভৌমত্ব রক্ষায় তিনি সৃষ্টি করতেছে, রক্ষা হচ্ছে না, বিনষ্ট করতে চাচ্ছে, সেই খলিলুর রহমানকে আমরা স্পষ্টভাবে তাদের পদত্যাগ চেয়েছি, এবং আমরা মনে করতেছি যে যতটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে দ্রুত নির্বাচন দিক, এবং সেটা ডিসেম্বরের মধ্যে হলে ভালো। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাত যদিও একেবারে সেকেন্ডে কথা পাল্টাচ্ছে, এখন অনেকে বলে যে উনি একসময় কমিউনিস্টের রাজনীতি করতো, বামপন্থী রাজনীতি, ওই অভ্যাসগুলো রয়ে গেছে। সেইটা আমি বলবো না, আমি বলবো যে সেখানেও তারাও কিন্তু ঘুরে ফিরে বললেও কোনো এক সময় বলেছিল যে দ্রুত নির্বাচন, এরপর বলেছিল জানুয়ারির মধ্যে নির্বাচন, এইবার উনি আবার বললো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। তাহলেও ওনারাও দ্রুত নির্বাচন চাচ্ছে, এবং যে সংস্কার তা কিন্তু 2-3 মাসেই সম্ভব, তাদের কাছে সব কিছু ম্যাটেরিয়ালস আছে। তাই আমি মনে করি ডক্টর ইউনূস যদি ওই যাদেরকে দরকার নাই তাদেরকে বাদ দিয়ে একটি সুন্দরভাবে নির্বাচন দেয়। আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই, আপনারা পেপার পত্রিকা যদি পড়েন, যেদিন এই সরকার গঠন করবে তার পরের দিন যে বিষয়গুলো এসেছিল, সেইটা যে আলোচনা হয়েছিল সকল দল, সেইখানে শর্ত ছিল যারা উপদেষ্টা হবে তারা এই টার্মে কোনো নির্বাচন করতে পারবে না, কোনো দলও করতে পারবে না। সেইখানে আপনার এই প্রধান উপদেষ্টা কি বলল, আবার সেই সময় এই এনসিবি চিলড্রেন পার্টি, সে চিলড্রেন পার্টি রীতিমতো একটা পার্টি করে ফেললেন, আবার 2 জন আছে তারাও কি করবে। এই জন্য এখানে তো একেবারে সর্বোচ্চ একটা সাংবিধানিক পোস্টে থেকে এই ধরনের শর্ত ভঙ্গ করা, এটাও কিন্তু খুবই খারাপ।